হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ানে হয়ে যাওয়া কারেন্ট অ্যাফেয়ার্সের যে টোটাল যে 47খানা শিফটে যে পরীক্ষা হয়েছিল সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা বিভিন্ন পার্টে ভাগ করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে, এবং সেগুলোকে আমরা পার্ট ওয়াইজ ডিসকাশনও করেছি এবং যেখানে ইম্পর্টেন্ট ডেটাও আমরা সেখানে ইনপুট করেছি, যাতে তোমাদের এই আপকামিং এখন যে এই 7 তারিখ থেকে যে এক্সামিনেশন শুরু হয়েছে, বিশেষ করে এনটিপিসি ইউজি এক্সামিনেশনকে পার্সপেক্টিভ রেখে এবং এনটিপিসি সিবিটি 2 এবং গ্রুপ ডিকে কথা সামনে রেখে আমরা চেষ্টা করছি যতটা ডিপে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে অ্যানালাইসিস করা যায় এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন ছিল, কোশ্চেনে কত পার্সেন্ট ক্যান্ডিডেট অ্যাটেম্প করেছে, রাইট করেছে, রং করেছে, সবই আমি এখানে অ্যানালাইসিস করছি এবং খুবই সূক্ষ্মভাবে জিনিসগুলোকে আলোচনা করা হচ্ছে, যেগুলো তোমাদের খুবই কাজে লাগতে চলেছে আপকামিং এক্সামিনেশানে। এবং এই যে আন্ডার গ্র্যাজুয়েটের যে এনটিপিসি এক্সামিনেশান হচ্ছে, তোমরা এখান থেকেই অনেক কোশ্চেন এই 47টা শিফটের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো সেখান থেকে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটি সঙ্গে থাকো এবং দেখতে থাকো, এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট ডেটা আলোচনা করা হবে। এটা সম্ভবত লাস্ট ভিডিও হতে চলেছে এই 47টা শিফটের যে এক্সামিনেশানে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো তার লাস্ট ভিডিও, যেখানে আমরা অলমোস্ট প্রায় 230টার কাছাকাছি কোশ্চেন কমপ্লিট করে ফেলেছি। টোটাল 270টা বলেছিলাম কোশ্চেন, আজকের মোটামুটি কমপ্লিট করব এবং আমি চেষ্টা করব সবকটা ভিডিওকে পাঞ্চ করে একটা কম্বাইন্ড ভিডিও বানানোর, যেখানে হয়তো 3-4 ঘন্টার ভিডিও হবে, যেটা টোটালি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে প্রত্যেকটা ভিডিওকে প্রত্যেকটা এই যে পার্টকে একসাথে করে একটা কম্পাইলেশন করার চেষ্টা করব, যেটা তোমাদের এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই কাজে লাগতে চলেছে। এছাড়া আমি চেষ্টা করব যে মান্থ ওয়াইজ কিছু কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন জুন থেকে শুরু করে আপ টু ডিসেম্বর পর্যন্ত, আমি 7 মাস থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ধরবো, সেখানে বিভিন্ন কোশ্চেন্সকে আমি আলোচনা করব। আর এছাড়া ওই যে টপিক বিশেষ করে, যেমন ধরো রিপোর্ট বা ইন্ডেক্স, স্পোর্টস, অ্যাওয়ার্ডসে যেমন আবার যে বিভিন্ন ভাগ আছে, যেমন যে ওই নোবেল থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাওয়ার্ডসগুলো হয়, সিনেমা থেকে শুরু করে সাহিত্য, স্পোর্টসে বিভিন্ন অ্যাওয়ার্ডসগুলোকে, এবং ইম্পর্টেন্ট সাবমিটসগুলোকে, ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলোকে, ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিমগুলোকে, কোথায় কী খেলাগুলো হতে চলেছে আগামী বর্ষে, সেগুলোর উপরে যাবতীয় যা ইম্পর্টেন্ট, এবং কিছু বুকস যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সম্পর্কে আমি ডিসকাশন করব আমাদের পরের ভিডিওতে, স্টেপ বাই স্টেপ আসবে। যা সঙ্গে থাকো এবং ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। তাহলে চলো এই ভিডিওটা শুরু করি, লেট স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, ইন জানুয়ারি 2025 হু চেয়ার দ্য হাই লেভেল রিভিউ মিটিং অন ইসরো আপকামিং মিশন ফর 2025। এখন এখানে প্রথম কোশ্চেন চলে আসে এটা যে ইসরো যদি বলে যে চেয়ারম্যানকে বর্তমান, তো জানো ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ। এখন এই ডক্টর জিতেন্দ্র সিং, ইনি কেন্দ্রীয় মন্ত্রী, ডিওপিটি ডিপার্টমেন্ট অফ দ্য ওই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরকম ইনি হচ্ছে কেন মন্ত্রী, ঠিক আছে। তো দায়িত্বে কে ছিলেন, ইনিই ছিলেন। তো ব্যাপারটা কোশ্চেনটা এরকম এসেছিল যে 2025-এ কে জানুয়ারি 2025-এ ইসরোর আসন্ন মিশনের উপর উচ্চস্তরের পর্যালোচনা সভাপতিত্ব যে ঠিক করেছেন। তো তার নাম অ্যাকচুয়ালি হলো ওই ডক্টর জিতেন্দ্র সিং, যিনি অ্যাকচুয়ালি সভাপতিত্ব করেছিলেন। এখন এই কোশ্চেনটা এসেছিল কবে? এই কোশ্চেনটা এসেছিল এখানে ডক্টর এস সোমনাথ কিন্তু ইসরোর আগের চেয়ারম্যান ছিলেন, বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভি নারায়ণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এসেছিলো কবে, এটা 24 তারিখে এসেছিলো। ফার্স্ট শিফট এসেছিলো, 5% রাইট করেছে মাত্র, রং করেছে 80%, কারণ ম্যাক্সিমাম সবাই ভেবেছিল যে ভি নারায়ণ হবে অ্যান্সার, তো অ্যান্সার করেছে 85%। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছি আমরা, যে বলা হচ্ছে February 2025, the Ministry of Corporate Affairs extended a deadline for private company to dematerialize their securities. What is the new deadline? 2025 সালে ফেব্রুয়ারিতে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বেসরকারি কোম্পানিগুলোর জন্য তাদের নিরাপত্তার যে ডিমেটারালাইজড করার জন্য সময়সীমা বাড়িয়েছে। সেই সময়সীমাটা কত? সময়সীমাটা হলো 30শে জুন।
30 জুন 2025 পর্যন্ত। তো এটা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা এসেছিলো কবে? 13 তারিখে এসেছিলো। এটা ওই ইন্ডাস্ট্রি ইকোনমির পার্টের মধ্যে পড়ে। সেকেন্ড শিফটে এসেছিলো, 5% অ্যাড করেছে, রং করেছে 23%। তো তার মানে ভাবো, আগেরটা যেমন 80% রং করেছে, 5% রাইট করেছে, এখানে 5% রাইট করেছে, এবার রং করেছে 23%, মানে 28% এখানে টোটাল অ্যাটেম্পট। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় 243-এরটা। বলা হচ্ছে যে ইন ফেব্রুয়ারি 2025 মুথুট ফাইন্যান্স হ্যাজ রিসিভড RBI অ্যাপ্রুভ টু ওপেন হাউ মেনি নিউ ব্রাঞ্চেস অ্যাক্রস ইন্ডিয়া দ্য স্ট্রেনথেন ইটস প্রেজেন্স ইন দ্য গোল্ড লোন মার্কেট। ফেব্রুয়ারি 2025 মুথুট ফাইন্যান্স ভারতের বিভিন্ন স্থানে কতগুলো নতুন শাখা খোলার জন্য RBI-এর অনুমোদন পেয়েছে, যা সোনালী ঋণ, মানে অ্যাকচুয়ালি স্বর্ণ ঋণ, যাকে বলা হয় যে গোল্ড লোন। গোল্ড লোনের ওরা তো যেটি মুথুট ফাইন্যান্স তো গোল্ড লোনই করে থাকে, তো এরা উপস্থিতি শক্তিশালী করবে, এর মানে গোল্ড লোনের বাজারে এর উপস্থিতি শক্তিশালী করবে। সেটা অ্যাকচুয়ালি 11খানা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ খোলার ব্রাঞ্চেস অ্যাক্রস ইন্ডিয়া, মানে সারা দেশ জুড়ে 11খানা ব্রাঞ্চ খোলার পারমিশন পেয়েছে RBI থেকে। তো এখানে RBI-এর এই সম্পর্কে কী বলবো, RBI তো জানোই, RBI অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক, যেটা 1935 1 এপ্রিল এস্টাবলিশড হয়। 2025-এ তার 90 বছর সেলিব্রেশন হয়, 19th ইয়ার অ্যানিভার্সারি। আর এটাকে যেটিকে ন্যাশনালাইজ করা হয় 1949 1 এপ্রিল। ঠিক আছে, এটা এসেছিল কবে? এসেছিল যেরকম 5 তারিখে। ফার্স্ট শিফটে 5% রাইট করেছে এবং 15% রং করেছে, টোটাল 20% অ্যাটেম্প্ট করেছে। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছে 244-এরটা। 244-এরটা বলা হচ্ছে কি যে অ্যাজ পার দ্য NFHS 2019, NFHS 2019 হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ হাউস হোল্ড ইন ইন্ডিয়া উইথ অ্যাক্সেস টু ইমপ্রুভ দ্য স্যানিটেশন ফেসিলিটি। তো NFHS-এর 2005-এ NFHS 5 2019-21 অনুসারে ভারতের হাউস হোল্ডের মধ্যে উন্নত স্যানিটেশন সুবিধার অ্যাক্সেসে আনুমানিক শতাংশ কত? 70%। মানে স্বচ্ছ ভারতের ব্যাপার থেকে এই জিনিসটা এসছে, এগুলো খুব আনএক্সপেক্টেড কোশ্চেন এসছে অ্যাকচুয়ালি। তো এটা এসেছিলো কবে? 6 তারিখে। এই কোশ্চেনটা এসেছিলো 6 তারিখে। 12-এ মানে সেকেন্ড শিফটে এসে 5% অ্যাড করেছে, রং করেছে 23%, তাহলে টোটাল 28% অ্যাটেম্প করেছে। মানে অ্যাটেম্পটের হারটা জাস্ট দেখো তাহলে, এবং তার রাইটের হার। তারপরে চলে আসছে 245, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য দিল্লি হাইকোর্ট রুলিং অন দ্য রাইট টু বি ফরগটেন অন নভেম্বর 2024 সালে ভুলে যাওয়ার অধিকার, রাইট টু বি ফরগটেন, এই অধিকার সংক্রান্ত মামলা কোথায় অনুষ্ঠিত হলো? অ্যাকচুয়ালি বলছে যে সম্পর্কে কোন রায়টা ঠিক, এটা দিল্লি হাইকোর্ট হচ্ছে। তো এখানে বলা হচ্ছে দ্য কোর্ট পারমিটেড দ্য পিটিশনার টু অ্যাপ্রোচ অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড সার্চ ইঞ্জিনস টু মাস্ক দেয়ার আইডেন্টিটি। Which of the following statement about the Delhi High Court ruling on the right to forgotten? তাহলে এখানে বলা হচ্ছে যে দ্য কোর্ট পারমিটেড দ্য পিটিশনার, যে পিটিশন করেছিল তাকে বলেছিল অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করা, অনলাইন প্ল্যাটফর্মে অ্যাপ্রোচ করা এবং সার্চ ইঞ্জিনে যেখানে গিয়ে মার্কস দেয়ার আইডেন্টিটিস, বিভিন্ন তার আইডেন্টিটিগুলোকে সার্চ করার জন্য ওই এখানে বলা হয়েছিল। যাই হোক, তো মোটামুটি এটা আমরা দেখলাম। তারপরে কোশ্চেন কি, এবং এটা কবে এসেছিলো সেটাও দেখে নেবো। এটা এসেছিলো যখন 12 তারিখে এসেছিলো, এবং এর 12 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো এবং রাইট করেছে মাত্র 5%, রং করেছে 29%। থাকবে এইসব কোশ্চেন কে বা রাইট করবে বা কে বা জানবে বা এরম ব্যাপারগুলো এতটা ডিটেলসে মানে অ্যাকচুয়ালি এগুলোকে ডিসকাস করে না অনেকে, তাই হোক সেই জন্যই। তো 12 তারিখ ফার্স্ট শিফট 5% রাইট করেছে, রং 29, 34% অ্যাকচুয়ালি অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন চলে এসেছি আমরা 246-এ বলা হচ্ছে এটাই যে ইন মার্চ 2025 হুইচ অ্যানিভার্সারি অফ দ্য ন্যাশনাল ডিফেন্স ডে
ওয়াজ অবজার্ভ টু অনার দ্য স্যাক্রিফাইসেস অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস। তো মার্চ 2025 ভারতের সশস্ত্র বাহিনীর আত্মত্যাগকে বা বলিদানকে সম্মান জানানোর জন্য জাতীয় প্রতিরক্ষা দিবসের কত বছর পূর্তি হলো? এটা হলো 87th অ্যানিভার্সারি যেটি পূর্ণ হলো। সেটা অ্যাকচুয়ালি ওই ন্যাশনাল হলিডে, এই ন্যাশনাল অ্যাকচুয়ালি বলা হয় যে স্যাক্রিফাইস অনার ন্যাশনাল ডিফেন্স ডের এই হিসাবে পালন করা হলো। এটা এসেছিলো কবে? এটা অ্যাকচুয়ালি এসেছিলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনগুলোর মধ্যে। এটা সম্ভবত এসেছিল 13 তারিখে এবং সেকেন্ড শিফটে এসেছিল। অ্যাটেম্প করেছে কত? অ্যাটেম্প করেছে 5%, এই মানে রাইট করেছে 5%, অ্যাটেম্প করেছে 42, টোটাল 47%। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আমরা কতগুলো ওই আগের এগুলো যখন পড়াচ্ছিলাম তখন আমি ওই জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোর ডেগুলো এক্সারসাইজগুলোকে করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। তো যেমন ওই জানুয়ারি ফেব্রুয়ারির যেগুলো ইম্পর্টেন্ট ডে এবং তার থিমগুলো অ্যানালাইসিস করেছিলাম। আমি চেষ্টা করি মার্চের কতগুলো ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারিটা করা যায়, বাট ফেব্রুয়ারিটা অনেকটা বড় জায়গা লাগবে। যাই হোক, দেখি মার্চের কতগুলো মনে আছে দেখি। মার্চ সম্ভবত মার্চের 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। 22 মার্চ বিশ্ব জল দিবস। এদিকে এপ্রিল 2025, এপ্রিলের 22 এপ্রিল আর্থ ডে। বেশি নেই, এগুলো 4-5টা করে থাকে অ্যাকচুয়ালি, জাস্ট মনে রাখাই যায়, অসুবিধা নেই। 21 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট হয়ে থাকে। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। থার্ড মার্চ সম্ভবত ওয়াইল্ড লাইফ ডে মনে হয়, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ওয়াইল্ড লাইফ ডে। আর কিছু আছে কি মার্চে? 21 মার্চ, 15ই মার্চ, এক্স্যাক্টলি 15ই মার্চ কনজিউমার ডে। কনজিউমার রাইটস ডে। আর ইম্পর্টেন্ট অতটা নেই। 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এটা তো জানা উচিতই। এখানে নারী দিবস, বিশ্ব নারী দিবস, ওমেন্স ডে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই বিশ্ব নারী দিবসের সম্ভবত বিশ্ব নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। এপ্রিলের মধ্যে, এপ্রিল 22 এপ্রিল তো বললাম, এর মধ্যে 25 এপ্রিল ম্যালেরিয়া, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এটা যেমন আর্থ ডে হলো, এটা ম্যালেরিয়া ডে। 26 এপ্রিল সম্ভবত ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি। নাইনটিন্থ এপ্রিল ছিল সম্ভবত লিভার ডে। ইন্টারন্যাশনাল লিভার ডে হলো মানে যকৃতের জন্য দিবস পালন করা হয়। আর 7th এপ্রিল দুখানা স্বাস্থ্য সম্পর্কিত ছিল। বলা হয় ওয়ার্ল্ড হেলথ ডে, সম্ভবত ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7th এপ্রিল।
তার মানে আমরা মার্চ আর এপ্রিল যেটি দুটো মান্থেরই এগুলো দেখলাম, ঠিক আছে। তার আর এখান থেকে তো দেখলাম যে ন্যাশনাল ডিফেন্স ডে হিসেবে পালন করা হচ্ছে যে ওই মার্চ মাসে যে ন্যাশনাল ডিফেন্স ডে পালন করা হয়, সেখানে আমরা ওই তার অ্যানিভার্সারিটা দেখলাম কি পালন করা হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে যাবো, বলা হয় 247 কি বলা হচ্ছে, হুইচ সিটি উইল হোস্ট দ্য ওয়েভ সামিট 2025 10 থেকে 13 নভেম্বর 2025-এর 10 থেকে 13 নভেম্বর ওয়েভ সামিট অনুষ্ঠিত হতে চলেছে কোথায়, সেটা হলো লিসবন। এখানে এই সামিটগুলো বলছিলাম যে ইম্পর্টেন্ট সামিট আর থিমগুলো ইম্পর্টেন্ট সামিট সব সময় এই সামিট সংক্রান্ত কোশ্চেন তোমরা পাবেই, মানে একটা বা দুটো কোশ্চেন এই যে কোনো প্রত্যেকটা শিফটের মধ্যে থেকে এসছে। এবং আমি মনে হয় আগের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট সামিটগুলো সম্পর্কে বলে দিয়েছিলাম, যেখানে ওই ইন্টারন্যাশনাল কিছু সামিটসগুলো যেমন যেগুলো আর কি হতে চলেছে বা আপকামিং ডেসে যেগুলো সম্পন্ন হবে আর কি। ন্যাশনাল সামিট যেমন ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল সামিটসগুলো ইম্পর্টেন্ট। ওই ব্রিক্স-টিক্সগুলো তো আছেই, তাছাড়া ওই যে ন্যাটো সামিট যেমন হচ্ছে গিয়ে এবছর 2025-এ এতে হবে, নেদারল্যান্ডে হবে। ন্যাটো সবসময় মার্কেটে চাঙ্গা আছে, মানে এটা অ্যাকচুয়ালি মানে যে ঠিক হয় যে হট টপিকের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। এটা নেদারল্যান্ডে হতে চলেছে, নেদারল্যান্ডে হেগ শহরে 2025-এ। ন্যাটো সামিটের পর অ্যাপেক কোশ্চেনটা এসেছিলো, অ্যাপেকটা সাউথ কোরিয়া হবে। ওয়েব সামিট অ্যাকচুয়ালি ওই লিসবনে হবে, অ্যাকচুয়ালি পর্তুগালের লিসবন হবে। ওয়ার্ল্ড কনফারেন্স অফ টোবাকো কন্ট্রোল, ওয়ার্ল্ড কনফারেন্স অন টোবাকো কন্ট্রোলের উপরে একটা মিটিং সম্মেলন হবে, যতক্ষণে ওটা সম্ভবত এতে হবে, ডাবলিন আয়ারল্যান্ডে হবে। ডাবলিন মানে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন হবে। আর টোবাকো সংক্রান্ত হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত এসডিজি, ইন্টারন্যাশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত মিটিং সামিটস, এসডি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত সামিট হবে এতে, যতক্ষণে ওই ইতালিতে হবে, রোমে হবে, মানে ওই ইটালি আর কি। আর ইউনাইটেড নেশনের ওশিয়ান সামিট তো বলেইছিলাম, ইউনাইটেড নেশনের ওশিয়ান সামিট ফ্রান্স আর কোস্টারিকাতে হবে, এই দুটো দেশ সম্মিলিতভাবে করছে আর কি, ফ্রান্স অ্যান্ড কোস্টারিকা। এগুলো আনকমন কোশ্চেন, তাই অ্যাকচুয়ালি একটুখানি জাস্ট মনে রাখানোর জন্য জিনিসগুলো করলাম। আর ওয়ার্ল্ড হেলথের সামিট তো ওই জেনেভাতে হয়, জানাই। হেলথ সংক্রান্ত যাবতীয়, যেহেতু জেনেভাতে ওই অবস্থিত হু সদর দপ্তর, তো হেলথ সংক্রান্ত ওটার কী বলবো সম্পর্কে বলার দরকার নেই। হ্যাঁ, ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট, ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট যেটা, এটা ইম্পর্টেন্ট বলা যেতে পারে, এটা এর মধ্যে পড়ে। হাইড্রোজেন সামিট 2025-এ এটাও হবে, নেদারল্যান্ডে হবে এবং সেটা রটারডামে হবে, এটাও হবে নেদারল্যান্ডের রটারডামে, ঠিক আছে, নেদারল্যান্ডের রটারডামে হবে। তাহলে এটা তো বললাম লিসবন হয়ে গেল। আর ইন্ডিয়ান ওশিয়ান সামিট, ওটা ছিল ইউএন, এটা ইন্ডিয়ান ওশিয়ান সামিট, এটা দিয়েও কোশ্চেন এসেছিল, ভারত মহাসাগরের সামিট, এটা হয়ে গেছে পার্থ, অস্ট্রেলিয়া পার্থে সম্পন্ন হয়ে গিয়েছে। আর কিছু বাদ যাচ্ছে, যাই হোক, আপাতত আর কি এখন কিছু মনে পড়ছে না, যখন মনে পড়ে তখন আবার অন্য একটা স্লাইডের মধ্যে দিয়ে ব্যাখ্যা করবো। এটা এসেছিল কবে, 16 তারিখ, লাস্ট শিফটে 5% অ্যাড করেছে, রং করে 23%, টোটাল 28%। তারপরে কোশ্চেন চলে আসছি 248, যেখানে বলা হচ্ছে 248-এরটা অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল রিস্ক পারসেপশন জিআরপিএস, হোয়াট পার্সেন্টেজ অফ রেসপন্ড
didn't believe the turbulence outlook over the next 2 years. বলতে পারছি গ্লোবাল রিস্ক পারসেপশন সার্ভে GRPS 2025 অনুযায়ী পরবর্তী 2 বছরের জন্য অস্থিরতা দৃষ্টিভঙ্গি সম্পর্কে কত শতাংশ উত্তরদাতা বিশ্বাস করে, মানে ওই যে অস্থিরতা সম্পর্ক ব্যাপার স্যাপার সেখানে 52%। কী সব অ্যাকচুয়ালি ইন্ডেক্সের ব্যাপার স্যাপারগুলো, ইন্ডেক্সের এমনি কত ইন্ডেক্স আছে না খুঁজে পেয়ে এইসব ইন্ডেক্স দিয়েছে আর কি। এগুলো কনফিউজ করে দেওয়ার ছাড়া উদ্দেশ্য ছাড়া অন্য কিছুই নয়, যা ছেলে মেয়েদেরকে জাস্ট করে দেওয়া, কনফিউজ করে দাও দিয়ে কোশ্চেন দেখো করতে পারে কি না, এরকম ব্যাপার, এরকম চিন্তা ভাবনা আর কি এদের। সে যাই হোক, মোটামুটি দিয়েছে যখন আমাদের জানতে হবে এই সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো, যেমন ওই জেন্ডার গ্যাপ রিপোর্ট সংক্রান্ত, হিউম্যান ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, গ্লোবাল নেটওয়ার্ক, গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সে যেমন ইন্ডিয়ার র্যাঙ্ক কত, এরকম কোশ্চেন আসবে যে হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। হ্যাপিনেসে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 118, টপ করছে কে? ফিনল্যান্ড। এবং হ্যাপিনেস ইন্ডেক্সে আগের বছর ছিল 126, সেক্ষেত্রে অনেকটা অ্যাকচুয়ালি কমেছে। আর কম্পিটিটিভ বলা যায় যে কম্পিটিটিভ বলছি, করাপশান পারসেপশন ইন্ডেক্স, কম্পিটিটিভ করে করাপশান পারসেপশন ইন্ডেক্স। এখন কোনো কিছুই তো বাদ দিচ্ছে না, সব কিছু থেকেই কোশ্চেন আসছে, সুতরাং এটা অ্যাকচুয়ালি র্যাঙ্ক করছে সম্ভবত ফিনল্যান্ড, এটা ডেনমার্ক। সিডি, এটা এরমভাবে মরে গেছি, সিডি করাপশান আর ডি দিয়ে ডেনমার্ক, সিডি হয়ে গেল। হ্যাপিনেস GHF, মাঝখানে যেটা নেই আর কি, ব্যাক ফ্লোর, এইচ দিয়ে এফ চলে এসছে, HF। এরমভাবে এগুলো মনে রাখা যায় আর কি। আর যেমন হচ্ছে কি CCPI, ক্লাইমেট চেঞ্জ পারসেপশন, এই পারফরমেন্স ইন্ডেক্স, যে ঠিক 2025, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 10 আউট অফ 63-র মধ্যে। টপ করছে কে? ডেনমার্ক। এখানেও ডেনমার্ক এই দুটো ক্ষেত্রে টপ করেছে আর কি। অ্যাকচুয়ালি 4 নম্বর থেকে শুরু করছে, বাদবাকি 1, 2, 3কে দেওয়া হয়নি নাম। কি আজব সব নামকরণের পদ্ধতি বাবা। ইউরোপিয়ান ইউনিয়ন আর এই US, মানে যাকে বলা হয় ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো এই সমস্ত আজগুবি জিনিসগুলো করতে হবে। যাই হোক, তো এটা অ্যাকচুয়ালি 20 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 4% অ্যাড করেছে, রং করেছে 12%, টোটাল 16% অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন চলে যাচ্ছে আমরা, বলা 249, কী হচ্ছে? হুইচ সিটি হোস্টেড দ্য QS হায়ার এডুকেশন সামিট মিডল ইস্ট ইন দ্য এপ্রিল 2025? কোন শহরে এপ্রিলে QS হায়ার এডুকেশন সামিট মধ্যপ্রাচ্য অনুষ্ঠিত হয়ে গেল? সেটা কুয়েতে অনুষ্ঠিত হয়ে গেল। কবে হয়েছে? এটা 10 তারিখে হয়েছে। সেকেন্ড শিফটে এসছে, 4% অ্যাড করেছে, রং করে 35%, যেখানে বলা হয় 39% টোটাল অ্যাটেম্প করেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য থিয়েটার লেভেল অপারেশনাল এক্সারসাইজ ট্রপিক্সের ক্ষেত্রে কোনটা ঠিক? বলা হচ্ছে ট্রপিক্স 25 অ্যানুয়াল এক্সারসাইজ ইনভলভিং মাল্টিপল ইন্ডিয়ান ফোর্সেস, ঠিক আছে। ট্রপিক্স অ্যাকচুয়ালি মাল্টিপল ইন্ডিয়ান ফোর্সেস অনুষ্ঠিত করেছিল কি? না, ট্রপিক্স মাল্টিপল ইন্ডিয়ান ফোর্সেস অনুষ্ঠিত করেনি। তো তারপরে চলে আসছে কি, ট্রপিক্স অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যে ঠিক নেভি করেছিল, এটা জেনে রাখা দরকার। মাল্টিপল ইন্ডিয়ান ফোর্সেস করেনি, এটা ইন্ডিয়ান নেভি করেছিল ট্রপিক্স। তাহলে ফার্স্ট এরটা বাদ গেল। সেকেন্ডটা বলছে দ্য এক্সারসাইজ বিং কন্ডাক্টেড ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান 3 months, 3 মাস অন্তর মানে অনুষ্ঠিত হয়েছে। ডিউরেশন ওভারে 3 months, মানে 3 মাস ধরে অ্যাকচুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ওকে, 3 নম্বর বলা হচ্ছে দ্য এক্সারসাইজ ইনক্লুড পার্টিসিপেশন ফ্রম দ্য ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর 4 নম্বর বলেছে এক্সারসাইজ ফোকাস অন দ্য সাইবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ট্রপিক্স নিচের মধ্যে কোন বিবৃতি? তো প্রথমত এটা ইন্ডিয়ান নেভি। ট্রপিক্স ইজ অ্যান অ্যানুয়াল এক্সারসাইজ ইনভলভিং মাল্টিপল ফোর্সেস। অ্যানুয়াল হয় না ট্রপিক্স, ঠিক আছে। এক্সারসাইজ বিং কন্ডাক্টেড ইন্ডিয়ান নেভি, আর্মি, ফোর্স অ্যান্ড কোস্ট গার্ড। নেভিও আছে এর মধ্যে কানেক্টেড।
বলছে যে স্টেট ব্যাংক থিয়েটারের ক্ষেত্রে কন্ট্রোল রাইট বলেছিল, হ্যাঁ। তারপরে চলে আসছে যে ভারতের বিভিন্ন, হ্যাঁ। আর লাস্টেটা বলেছে দ্য এক্সারসাইজ ফোকাসের সললি সাইবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার অপারেশন, না সাইবার সিকিউরিটি অপারেশন সংক্রান্ত নয়। তাহলে বলা হচ্ছে যে অপারেশন এই 2 আর 3-এরটা হবে, ঠিক আছে। এবারে এটা যদি বলা হয় কোথায় সম্পন্ন হয়েছে, আরবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান, এই আরবিয়ান সি অ্যান্ড বে অফ বেঙ্গল, মোস্ট প্রবলি ইন্ডিয়ান নেভি অ্যাকচুয়ালি এটাকে করেছিল, লিড করেছিল ইন্ডিয়ান নেভি। টপিক্স এক্সারসাইজ 2025, ঠিক আছে। এর বিভিন্ন এক্সারসাইজগুলো যেমন হচ্ছে ইন্ডিয়ান আর্মি, যেমন হচ্ছে কি ওই প্রচণ্ড প্রহার, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মি করেছিল। প্রচণ্ড প্রহার যেটা ইন্ডিয়ান আর্মি করেছিল অরুণাচল প্রদেশে। এখন আবার যে ঠিক লোকেশনগুলোও সব জানতে হচ্ছে, কোথায় কোথায় কী হয়েছে আর কি। সি ড্রাগন, হচ্ছে কি আমাদের মাল্টি ন্যাশনাল, এটা ওই নেভিতে হয়েছিল। তারপরে একুভেরিন যেমন মালদ্বীপের সাথে মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো অ্যাকচুয়ালি ভাবে মনে রাখা দরকার। যেমন এই আইকেমেই বলে যেটা হয়েছিল, সেটা একমাত্র এই প্রথম ইউরোপ মানে আফ্রিকান কান্ট্রির সাথে হয়েছিল। আইকেমেই এটা তানজানিয়ার সাথে হয়েছিল। এরকমভাবে যেগুলো অ্যাকচুয়ালি নতুন নতুন যে টপিকগুলো আছে সেগুলো জানা দরকার। এগুলো সম্পর্কে আমি একটা ছোট ভিডিও বানাবো, যেখানে খুবই ব্রিফলি জিনিসটাকে ব্যাখ্যা করে দেবো। যাই হোক, তার কোশ্চেনটা এসেছিলো কবে, 11 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 4% অ্যাড করেছে, রং 26% করেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছি, বলা হচ্ছে 251টা। বলা হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান ওশিয়ান শিপ আইওএস সাগর এপ্রিল 2025। সাগর সম্পর্কিত তথ্যগুলো কোনগুলো সঠিক? তার মানে বলা হচ্ছে যে এটা আইওএস সাগর ইনিশিয়েটিভ ইনভলভ দ্য ডিপ্লোম্যাটিক আইএনএস deployment of the INS Shunayana to the southwest Indian region with a combined crew of India and 9 friendly foreign countries, বলা FFCs। আচ্ছা, তারপরে বলা হচ্ছে FFCs would undergo training at various naval professional schools at বিশাখাপত্তনম। তারপরে বলা হচ্ছে 3 নম্বর, INS শিপ সুনায়না planned to deployed over a month of April 2025, undertaking port calls Dar es Salaam, নাকালা, পোর্ট লুইস, পোর্ট ভিক্টোরিয়া, ম্যালে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? ভারতীয় নৌবাহিনীর এপ্রিল 2025 ইন্ডিয়ান ওশিয়ান শিপ, যেমন হচ্ছে আইএনএস সাগর, এর সম্পর্কিত বিবেচনাগুলোর মধ্যে আইওএস সাগর, ইন্ডিয়ান ওশিয়ান শিপ, যেটা কী করে দক্ষিণ পশ্চিম ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে আইএনএস সুনাহানা সহ বলতে পারে যে ভারত ও 9টা বন্ধু রাষ্ট্রের মধ্যে যৌথ ক্রু নিয়ে মোতায়েনের সাথে যেটাকে জড়িত। অপশন 2 হচ্ছে এফএফসি কর্মীরা বিশাখাপত্তনম নৌবাহিনী পেশাদার স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করবে। আর এই 2025 সালে 1 মাসের বেশি সময় ধরে মোতায়েন করার পরিকল্পনা, যার মধ্যে দার এস সালাম, নাকালা, পোর্ট লুইস, পোর্ট ভিক্টোরিয়া এবং মালেতে এরা বন্দরে নোংর করবে। বিপত্তিগুলোর মধ্যে 1 আর 3 নম্বরটা সঠিক। এসছিল কবে? 18 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে। 4% রাইট করেছে, 4.6, আর রং করেছে 18.22%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে যে 252 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য 2024 হরিয়ানা অ্যাসেম্বলি সংক্রান্ত কোন ব্যাপারগুলোর মধ্যে কোনটা ঠিক? বলা হচ্ছে বিজেপি ফ্রম দ্য গভর্নমেন্ট থার্ড কনজিকিউটিভ টাইম ইন দ্য হরিয়ানা, একদম ঠিক আছে। 2 নম্বরটা ইন্ডিয়ান লোকসভা, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল আইএনডি সিকিউর 2 সিট ইন দ্য এডিশন, এটা ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সিকিউর মোর দ্যান 5 সিট অ্যাসেম্বলি, না এটা ঠিক নয়। আর 4 নম্বরটা বলা হচ্ছে যে হরিয়ানা অ্যাসেম্বলি 48 সিট। তো বলা হচ্ছে কোনটা ঠিক? 1 আর 2টা ঠিক, 4 আর এটা ঠিক নয়। যাই হোক, এটা 18 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 4% অ্যাড করেছে, রং করেছে 33%। তার মানে কত? টোটাল 37%-এর উপর অ্যাটেম্প করেছে। যাই হোক, মাত্র। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে 253টা, অন 26 মার্চ 2025 হোয়ার ওয়াজ দ্য 8 স্টেট লেভেল কোঅর্ডিনেশন কমিটি এসএলসিসি মিটিং কন্ডাক্টেড ফর দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 8টা স্তরে সমন্বয়ে, বলতে হবে যে ওই যে 26 মার্চ 2025 রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার যে মিটিংটা সম্পন্ন হয়েছে, সেখানে 8টি স্তরে অ্যাকচুয়ালি 8টি রাজ্য স্তরে কমিটি সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটা গ্যাংটকে অনুষ্ঠিত হয়েছে। বাবা, এখন এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট এরকম আসে যে আরবিআইয়ের গভর্নর কে বর্তমানে কে?
আরবিআই বর্তমান গভর্নর হয়েছে তিনি হয়েছেন সঞ্জয় মালহোত্রা, যিনি 26তম। সঞ্জয় মালহোত্রা, যিনি হলেন 26। এখন আরবিআই যে ডেপুটি গভর্নরগুলো আছে সেগুলো সম্পর্কে অনেক সময় কোশ্চেন দেয় এবং সেটা আমাদের জানা দরকার। ডেপুটি গভর্নরগুলো কে কে আছে? ইনি হলেন গভর্নর অফ আরবিআই। এর আগে কে ছিল 25তম? শক্তিকান্ত দাস। ডেপুটি গভর্নর কে হচ্ছে? ডেপুটি গভর্নর আরবিআই। ডেপুটি গভর্নর আরবিআই এখানে সম্ভবত ওই পুনাম গুপ্তা 1 নম্বর। হলেন পুনাম গুপ্তা। টি রবিশঙ্কর। 3 নম্বর সম্ভবত রাজেশ্বর রাও। 4 নম্বর হলো জানকী, সম্ভবত স্বামীনাথন জানকী রামান, এরকম কিছু একটা ছিল। স্বামীনাথন জানকী রামান, সম্ভবত 4 নম্বর। 1 2 3 4, সম্ভবত 4 জন। এবং যদি বলা হয় যে আরবিআই এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তিনি হয়েছেন সুধা বালাকৃষ্ণন। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হয়েছেন সুধা বালাকৃষ্ণ। যাই হোক, মোটামুটি কোশ্চেনটা এসেছিল কবে? কোশ্চেনটা 5 তারিখে এসেছিল, লাস্ট শিফটে এসেছিল। 4% অ্যাড করেছে, রং করে 34.72%। তারপরের কোশ্চেনে চলে যাবো আমরা। টোটাল মানে অ্যাটেম্প করছে কত? 38%। তারপরে কোশ্চেন চলে যাবো, বলা হয় 254-এ বলা হচ্ছে কি যে ইন্ডিয়া ইনফোলাইন ফাইন্যান্স লিমিটেড, IIFL, ইন্ডিয়ার লিডিং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, NBFCs মুগুলোর মধ্যে পড়ে, হ্যাজ রিব্র্যান্ডেড হাউ মেনি অফ ইটস এক্সিস্টিং ব্রাঞ্চেস অ্যাজ অল ওম্যান স্টাফড শক্তি ব্রাঞ্চেস টু মার্ক ওম্যান ডে 8 মার্চ। তো ভারতের শীর্ষস্থানীয় নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি ইন্ডিয়া ইনফোলাইন লিমিটেড আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ 2025 উপলক্ষে তার কতগুলো বিদ্যমান শাখাকে সম্পূর্ণ মহিলা কর্মচারীদের পরিচালিত শক্তি শাখার নামে পরিবর্তন করে, সেটা হলো 7খানা। তো 13 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 4% অ্যাড করেছে, রং করেছে 17%, টোটাল 21%। তারপরে কোশ্চেন চলে আসছে 255টা বলা হচ্ছে এটাই যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ভিজিট অফ দ্য ইন্ডিয়ান নেভি ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন টু থাইল্যান্ড মার্চ 2025। মানে বলা হচ্ছে এটাই যে বাংলাদেশের নৌবাহিনী INS সুজাতা, বাংলাদেশের নৌবাহিনী কোথা দেখবে? নৌবাহিনী প্রথম প্রশিক্ষণ ইন্ডিয়ান নেভি, বাংলাদেশ কেন নেভি হতে যাবে? যাই হোক, ইন্ডিয়ান নেভি ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন, নৌবাহিনী প্রথম স্কোয়াড্রন 1 2025 সালে মাসে ভারতে, বলতে হবে যে মার্চ মাসে, তো ভারতে থাইল্যান্ড মার্চ মাসে থাইল্যান্ডের সফরের বিষয় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করো। তার মধ্যে কি পড়ছে? INS সুজাতা, INS শার্দুল, ICGS ভিরা ওয়ার পার্ট অফ দ্য ইন্ডিয়ান নেভি ট্রেনিং, এরগুলোর মধ্যে পড়েছিল 1 নম্বর অপশন এটা। 2 নম্বর অপশনে বলা হচ্ছে যে নেভি ফার্স্ট কোয়াড্রন ভিজিটেড ফুকেট সিপোর্ট, ওকে। 2 নম্বর বলা হচ্ছে দ্য ইন্ডিয়ান নেভি শিপস প্যাসেক্স অ্যান্ড HMS কন্ডাক্টেড প্যাসেক্স উইথ দ্য HTMS হুইন। 3 নম্বর বলা হচ্ছে দ্য ভিজিট ইনক্লুডেড উইথ দ্য ওয়ার লাইক ড্রিলস সাচ এস দ্য সিমুলেটেড নাভাল কম্ব্যাট লিভ ফায়ার এক্সারসাইজ হুইচ আর দ্য ফলোয়িং অ্যাবাভ। তো ওই প্রথমত 1 নম্বরটা বললাম, INS এইগুলো নৌবাহিনী প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের অংশ ছিল যারা ফুকেট গভীর সাগরে বন্দরে গিয়েছিল। 2 নম্বর বলা হচ্ছে ভারতীয় জাহাজগুলো HTMS হুয়েনের সাথে প্যাসেক্স পরিচালনা করেছে। এবং 3 নম্বর বলা হচ্ছে যে সফরে যুদ্ধের মতো মহড়া অন্তর্ভুক্ত ছিল, যেখানে নৌযুদ্ধের অনুগণ এবং লাইভ ফায়ার অনুশীলন অনুষ্ঠিত হয়। তো 1 আর 2 ঠিক এসেছিলো কবে? 24 তারিখে লাস্ট শিফটে এসেছিলো, 4% অ্যাড করে রং করে
যে বলা হয় 17% 21% টোটাল অ্যাটেম্প করেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 256, হুইচ এডিশন অফ দ্য ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট ওয়াজ হেল্ড ইন নভেম্বর 2024 নভেম্বরে ইউরোপিয়ান রাজনৈতিক সম্প্রদায় সম্মেলনে কোন সংস্করণটা অনুষ্ঠিত হলো? সেটা 5 নম্বর সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। এগুলো লোকে জানবে কী করে অ্যাকচুয়ালি, এরকম টাইপের কোশ্চেন। অ্যাকচুয়ালি 23 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 4% অ্যাড করেছে, রং করেছে 12%। এরা হচ্ছে গড গিফটেড, তো সেক্ষেত্রে বলা হয় 16% অ্যাটেম্প করেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 257টা, বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য টোটাল ফার্টিলিটি রেট টিএফআর ইন্ডিয়া অ্যাজ এ ফার লেটেস্ট ন্যাশনাল ফ্যামিলি হেলথ রিপোর্ট NFHS রিপোর্ট 5 অনুযায়ী। তো এই রিপোর্টটা অনুযায়ী কিন্তু অনেক কটা কোশ্চেন এসছে, এই শিফটেই দেখলাম। মানে এই যে আমরা আজকে লাস্টে যেগুলো করছি, সেক্ষেত্রে বলতে হবে যে ভারতের সর্বশেষ জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী মোট প্রজনন হার কত? টিএফআর 2, প্রজনন হার ছিল 2। এটা 9 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, 4% অ্যাড করেছে, রং 39%, টোটাল 43%। তারপরে বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট IMR ইন্ডিয়ান অ্যাকর্ডিং টু দ্য স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম SRS 2019। তো ইনফ্যান্ট মর্টালিটি রেটের হার কত? বলতে হবে যে 30% পার হাজার, মানে 30 পার 1000 লাইভ বার্থ, মানে 1000 জনের মধ্যে 30 জন মারা যায়। সেক্ষেত্রে এর রেটটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু কারেন্ট রেটগুলোর মধ্যে পড়ে। এটা 5 তারিখে এসছে, 12 তারিখের থেকে মানে সেকেন্ড শিফটে 4% অ্যাড করেছে, রং করেছে যেরকম যে 38, মানে 42% অ্যাকচুয়ালি এর মধ্যে পড়ছে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে 259 এটাই যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি এক্সপিরিয়েন্স ওয়াইড স্প্রেড প্রোটেস্ট in May 2025 due to the government decision to dissolve all political party and extend presidential term। মে মাসে 2025 কোন দেশের সরকার সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করার এবং প্রেসিডেন্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কারণে ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছিল? সেটা অ্যাকচুয়ালি মালি বলে যে দেশ আছে, সেখানে অ্যাকচুয়ালি রাজনৈতিক মে মাসে 2025 সালে এই ঘটনাটা ঘটে। 16 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল, 3% অ্যাড করেছে, রং করেছে 29%। তারপরে কোশ্চেন চলে যাই 260, বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল রিস্ক পারসেপশন সার্ভে 2025 হোয়াট পার্সেন্টেজ রেসপন্ড রিস্ক অ্যাসোসিয়েটেড এক্সট্রিম ওয়েদার ইভেন্টের পার্সেন্টেজ কত? গ্লোবাল রিস্ক পারসেপশন ইন্ডেক্স অনুযায়ী কত শতাংশ উত্তরদাতা চরম আবহাওয়া ঘটনার সাথে সম্পর্কিত ঝুঁকিকে আগামী বছরের মূল উদ্বেগ হিসেবে বিবেচনা করেছে? সেটা হলো 14%। তো 23 তারিখে এসেছিল, সেকেন্ড শিফটে এসছে, 3% অ্যাড করেছে, রং করেছে 15.56%। তারপরে কোশ্চেন চলে আসছি 260 হলো 261, বলা হচ্ছে হোয়েন আলজেরিয়া অফিসিয়ালি বিকাম মেম্বার অফ দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক NDB ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলা হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের। অ্যাকচুয়ালি এটার কারা? এটা অ্যাকচুয়ালি ব্রিক্সের, এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে চায়না, যেরকমে বেজিংয়ে এর সদর দপ্তর, ব্রিক্সের সদর দপ্তর, এবং এটা মে 25 অ্যাড হয়েছে অ্যালজেরিয়া। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেন চলে আসছে যে বলা হচ্ছে যে 262 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এক্সারসাইজ IKME। এখানে ওই তানজানিয়া এখানে অংশগ্রহণ করেছে। IKME ইজ এ মাল্টিল্যাটারাল কো-হোস্টেড বাই দ্য ইন্ডিয়ান নেভি অ্যান্ড তানজানিয়া পিপল, একদম ঠিক আছে। তারপরে বলো এক্সারসাইজ ওয়ার প্ল্যান মাপুতো মোজাম্বিক ট্যাকেল মেরিটাইম সিকিউরিটি থ্রেট লাইক পাইরেসি। না, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। 3 নম্বর এক্সারসাইজ হ্যাপেন 2 phases, হারবার ফেসেস ইনক্লুডেড দ্য ট্রেনিং অফ দ্য seamanship and visit boat and scissor, while the sea phase included a small arm firing। এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 এটা ঠিক আছে, 2 এটা ঠিক নয়। তো এটা এসেছিলো কবে? 23 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, 3% অ্যাড করেছে, রং করেছে কত? 19%, 22% অ্যাটেম্প করেছে। IKME এটা ইম্পর্টেন্ট, এইবারেও ইম্পর্টেন্ট। যাই হোক, তারপরের কোশ্চেন চলে আসছে 263টা 263 বলা হচ্ছে কি হোয়ার ওয়াজ দ্য 2024 রিজিওনাল ওয়ার্ল্ড চিলড্রেন ডে কমেমোরেট ইউনিসেফ ফ্রম 15 থেকে 17 নভেম্বর। 2024 সালে আঞ্চলিক বিশ্ব শিশু দিবস 15 থেকে 17 নভেম্বর ইউনিসেফ দ্বারা কোথায় পালন করা হলো? সেটা ভিক্টোরিয়া ফলস জিম্বাবুয়েতে পালন করা হলো ইউনিসেফ দ্বারা। ওয়ার্ল্ড রিজিওনাল চিলড্রেন ডে বলা হয় আঞ্চলিক বিশ্ব শিশু দিবস 15 থেকে 17 নভেম্বর। খুব ইম্পর্টেন্ট। এবারেও তো 12 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, 3% অ্যাড করেছে, রং করেছে 28%, টোটাল কত হচ্ছে? 31%।
তারপরে কোশ্চেন 264টা বলা হচ্ছে এটাই যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট এক্সারসাইজ লা পেরোস যে এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজ সংক্রান্ত তথ্যগুলো বলা হচ্ছে। জানুয়ারি 2025 অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়ান নেভি পার্টিসিপেটেড ইন দ্য 4th এডিশন এক্সারসাইজ আইএনএস মুম্বাই গাইডেড বাই দ্য মিসাইল ডিস্ট্রয়ার। তারপরে বলা সেকেন্ডটা এক্সারসাইজ ও হেড ইন দ্য ইন্ডিয়ান টেরিটোরিয়াল ওয়াটার আন্দামান অ্যান্ড দ্য নিকোবর দ্বীপপুঞ্জ না, আন্দামান নিকোবরে হয়নি। ইন্ডিয়ার পার্টিসিপেশন উইথ সাগর ভিশন প্রমোট দ্য মেরিটাইম কোঅর্ডিনেশন ইন্দো প্যাসিফিক। আর তারপরে বলা হচ্ছে যে কী তারপর 4 নম্বরটা ইট ইজ এ বায়োলেটারাল নেভাল এক্সারসাইজ কন্ডাক্টেড এক্সক্লুসিভলি ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। লা পেরোস সম্পর্কে বলা হচ্ছে 2025 অংশগ্রহণ করেছে ভারতীয় নৌবাহিনী আইএনএস মুম্বাই গাইডেড মিসাইল ধ্বংসকারী নিয়ে অংশগ্রহণ করেছে 4th মহাশয় হিসাবে। 1 নম্বর ঠিক আছে। 2 নম্বর মহড়াটা আন্দামান নিকোবরে হয়েছিল না। 3 নম্বর বলা হচ্ছে ভারতের অংশগ্রহণ ভারতীয় মহাসাগরীয় সহযোগিতা বৃদ্ধির জন্য সাগর দর্শনের সাথে সম্গতিপূর্ণ, মানে সাগর ভিশনের সাথে না। এবং 3 নম্বরে ঠিক আছে। 4 নম্বরে বলা যে এটা দ্বিপাক্ষিক নৌমহড়া যা শুধুমাত্র ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে না, দ্বিপাক্ষিক নৌমহড়া ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়নি। তো তারপরে বলা হচ্ছে যে এটা এসছে 11 তারিখে লাস্ট শিফটে 3% অ্যাড করেছে, রং করেছে 19.14%। তার মানে তোমরা বুঝতে পারছো যে মিলিটারি এক্সারসাইজটা কতটা ডিপ লেভেলে পড়লে তবে এইসব কোশ্চেনগুলো অ্যাটেম্প করা যায়। তো আমি সেটার উপরে একটা ভিডিও আনবো ছোট করে, যেখানে তোমরা দেখতে পাবে যে অনেক কোন ডিপ লেভেলে কোশ্চেন আমরা তুলছি এবং ডিসকাশন করছি। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে 265টা ইন 2024 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপ্লেস দ্য ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট 1885 তো নিউ ল মডার্ন টেলিকম সেক্টর। হোয়াট ইজ দ্য নেম অফ দিস লেজিসলেশন? 2024 সালে ভারত সরকার 1885 সালে ভারতীয় টেলিগ্রাফ আইন পরিবর্তন করে টেলিকম খাত আধুনিকরণের একটা নতুন আইন প্রণয়ন করেছে, যেটা অ্যাকচুয়ালি টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2023 নামে পরিচিত। 16 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, 3% রাইট করেছে, 51% রং করেছে। বাপরে বাপ, তার মানে 54% টোটাল অ্যাটেম্প করেছে। বাদ এগুলো ডিজিটাল কমিউনিকেশন ছিল, ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার ছিল। সব অপশানগুলো দেখেই মনে হবে যে এটা অ্যান্সার, বাট অ্যান্সার হবে এটা আরআরবি বোর্ডে অ্যান্সার ওয়াইজ অনুযায়ী। তারপরে কোশ্চেন চলে আসে 266টা। বলা হয় 266টা যেটা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, ওই আবার সেই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে একই কোশ্চেন, মানে একই যে এই রিপোর্টটা খুবই, মানে এই রিপোর্টের উপর অনেক কটা কোশ্চেন এসেছে বলা যেতে পারে। হোয়াট পার্সেন্টেজ চিলড্রেন আন্ডার 5 years অ্যান্ড আন্ডার ওয়েট? তো 32% চিলড্রেন বড় হচ্ছে, এটা কিন্তু আন্ডার ওয়েটে রয়েছে। তো সুতরাং তোমরা একটু দেখে নেবে এই NFHS এর রিপোর্টটা, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলোর মধ্যে ইম্পর্টেন্ট, ঠিক আছে? NFHS এর রিপোর্টটা এটার সম্পর্কে দেখে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি এসছে 17 তারিখে, ফার্স্ট শিফটে এসছে 2.77% এবং রং হয়েছে কত? 17.33%। তারপরে কোশ্চেন কি? তারপরে কোশ্চেন চলে যাচ্ছে 267টা। তো হুইচ অফ দ্য ফলোয়িং সিটি হোস্টেড দ্য ইম্পর্টেন্ট 20 লিগ ইভেন্ট অ্যান্ড 20 ডায়ালগ ইভেন্ট ইন ডিসেম্বর 2024? 20 সংলাপ অনুষ্ঠান, মানে 20 সংলাপ অনুষ্ঠান আয়োজন করেছিল কারা? মানামা বাহারিন। তো 11 তারিখে সেকেন্ড শিফটে এসছে, রাইট 2.50%, 39% রং করছে, টোটাল 41% অ্যাটেম্প করছে। তারপরে কোশ্চেন আসছে 268টা। বলা হচ্ছে যে অন ফেব্রুয়ারি 2025 দ্য সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট CAC অ্যান্ড ডাউন টু আর্থ DT, এই ডাউন টু আর্থে মিনিস্টার হচ্ছে কি? ওই ডক্টর জিতেন্দ্র সিং। ডাউন টু আর্থে মিনিস্টার বলছি, মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের, ভুল হয়ে গেল, যাই হোক। তো DT বলা হচ্ছে ডাউন টু আর্থ ম্যাগাজিন রিলিজ দেয়ার অ্যানুয়াল পাবলিকেশন স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট ফ্রম হুইচ স্টেট? অ্যাকচুয়ালি রাজস্থান সংক্রান্ত এখানে কোশ্চেন দিয়েছে। বলছে যে 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে সেন্টার ফর দ্য সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ডাউন টু আর্থ একটা ম্যাগাজিন সংস্থা যারা বিশ্বে এনভায়রনমেন্ট সংক্রান্ত ব্যাপারগুলো করে। এরা এনভায়রনমেন্ট, স্টেট বাংলা নয় অ্যাকচুয়ালি, পরিবেশের অবস্থা সংক্রান্ত, রাজ্য বিভিন্ন পরিবেশের অবস্থা সংক্রান্ত ডেটা প্রকাশ করেছে। সেটা কোথায়? রাজস্থানে করেছে 18 তারিখে। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট শিফটে এসেছিলো, 2.27% রাইট করেছে, রং করেছে কত? রং করেছে 38.29%, ওরা টোটাল 40% অ্যাটেম্প করেছে। সুতরাং এইসব কোশ্চেনগুলো লোভ দেখে অ্যাটেন্ড করে লাভ নেই। যত নেগেটিভ কম করতে পারে তত কিন্তু তোমাদের মানে মিড লিস্টে আসার চান্স বাড়বে, সুতরাং এটা মাথায় রাখবে। আর তারপরে কোশ্চেন যেটা চলে আসছে, যেটা কি সেটা বলা 269টা। অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড ব্যাংক স্টেট সোশ্যাল প্রোটেকশন রিপোর্ট 2025, ডিউরিং দ্য COVID-19 প্যান্ডেমিক, এমার্জেন্সি সোশ্যাল প্রোটেকশন রেসপন্স রিচড হাউ মেনি পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ?
বিশ্বব্যাংকের সামাজিক সুরক্ষা রিপোর্ট অনুযায়ী কোভিড-19 মহামারীর সময় জরুরি সামাজিক সুরক্ষা প্রতিক্রিয়া উন্নয়নশীল দেশে কতজন মানুষের কাছে পৌঁছেছিল? 1.7 বিলিয়ন মানুষের কাছে পৌঁছেছিল জরুরি ব্যবস্থা সম্পন্ন মানে প্রতিক্রিয়াগুলো উন্নয়নশীল দেশে। সেক্ষেত্রে ডেট কত? 17 তারিখ। ফার্স্ট শিফটে এসেছিলো 2.18% রাইট করেছে, রং করেছে 22%, অর্থাৎ টোটাল 44% অ্যাকচুয়ালি কী করেছেন, 44% অ্যাটেম্প করেছে ওটা। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে আসছে 270। এটা মনে হয় লাস্ট কোশ্চেন। যাই হোক, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য এক্সারসাইজ ইন্দ্র এক্সারসাইজ তো জানো, ইন্দ্র এক্সারসাইজ কার মধ্যে হয়? ইন্ডিয়ার সাথে রাশিয়ার হয়ে থাকে ইন্দ্র। তো বলা হচ্ছে ইন্দ্র এক্সারসাইজ সংক্রান্ত। অ্যাকচুয়ালি এক্সারসাইজগুলো কতটা ডিপ লেভেলে কোশ্চেন এসে তাহলে ভেবে দেখো, মানে কতটা ডিপ লেভেলে তোমাদেরকে পড়তে হবে এক্সারসাইজগুলো। সেই জন্য বলছি মানে এক্সারসাইজগুলো একদম যতটা পারো যতটা ডিটেলস আলোচনা করতে পারো, বা যেখান থেকে পড়ছো যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে ডিটেলসে গিয়ে পড়ো। তো ইন্দ্র সংক্রান্ত তথ্যগুলো দিয়েছে যেটাই যে কোথায় গেল, এক্সারসাইজ ইনক্লুডেড পার্টিসিপেশন অফ দ্য রাশিয়ান ফেডারেশন নেভাল শিপ, একদম ঠিক আছে। তারপরে তার মানে এটার বাংলা ব্যাখ্যা হচ্ছে যে অনুষ্ঠিত রাশিয়ার ফেডারেশন নৌযান পেচাঙ্গা রিচকিপ অ্যাল্ডারের পর আসছে তিচ জেন পোফ অ্যালং উইথ দ্য ইন্ডিয়ান নেভাল শিপ রানা কুঠার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট P-81, একদম এক নম্বর ঠিক আছে। দুটো এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড ইন দ্য 2 phases, হারবার ফেজেস অ্যান্ড চেন্নাই এন্ড সি। না, সম্ভবত এটা দুটো ফেজে হয়নি। তাই 3 নম্বরে বলা হচ্ছে কি, দিস ইজ দ্য 13 এডিশন অফ দ্য ইন্দ্র। 13 এডিশন সম্ভবত নয়। তো সুতরাং অ্যান্সার হবে একটা 17 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো 1% অ্যাড করেছে, রং করে 37.05%। তারপরে কোশ্চেন মনে হচ্ছে আছে, হ্যাঁ এটাই লাস্ট কোশ্চেন আমাদের। তো ইন এপ্রিল 2025 ইন্ডিয়া ইমপ্লিমেন্টেড স্ট্যান্ডার্ড কারিকুলাম হিমালয়া বুদ্ধিস্ট মোনাস্ট্রি, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দিস? তো এপ্রিল 2025 হিমালয়া বুদ্ধিস্ট মনাস্ট্রিতে মঠ বৌদ্ধ মঠে এক ধরনের স্ট্যান্ডার্ড কারিকুলাম কার্যকারিতা মানে উদ্যোগ কার্যকর পাঠ্যক্রম কার্যকর করে। তো উদ্দেশ্য কী ছিল? টু প্রমোট চাইনিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন, গ্রামে গ্রামে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশনের জন্য হিমালয়ের গ্রামগুলোতে। তো এটা অ্যাকচুয়ালি কবে চালু হয়েছে? এটা চালু হয়েছে চালু হয়েছে বলছি, এটা পরীক্ষা এসেছিলো 18 তারিখে, লাস্ট শিফটে এসেছিলো 0.93, মানে সব থেকে লোয়েস্ট। মানে আমি এতগুলো ভিডিও কমপ্লিট করলাম, 6-7টা মতো কারেন্ট অ্যাফেয়ার, সব থেকে এই পার্সেন্টেজ আমি দেখিনি। এটা ওয়ান অফ দ্য লোয়েস্ট, এবং সেই জন্য এটা লাস্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি 71% রাইট করেছে, মানে ভাবো নেগেটিভে চলে গেছে। অ্যাকচুয়ালি নেগেটিভে মানে কি বলবো, জাস্ট আমার আর মুখ বলার ভাষা নেই। যাই হোক, তো মোটামুটি আমরা এই 7 নম্বর ভিডিও কমপ্লিট করলাম। আমি চেষ্টা করছি সবকটা ভিডিও কম্পিলেশন করে একটা ভিডিওর মাধ্যমে 4-5 ঘন্টার একটা ভিডিও রাখার। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং কমেন্টের মাধ্যমে জানাও কী কী টপিকের উপর তোমাদের ভিডিও দরকার। আমি তো প্ল্যান করে রেখেছি যেখানে আমি ওই এর উপর একটা ভিডিও করবো, বিশেষ করে মিলিটারি এক্সারসাইজ, অ্যাপয়েন্টমেন্ট, সাবমিট, অ্যাওয়ার্ডস, স্পোর্টস, এগুলোর উপর ভিডিও করবো। যাই হোক, তোমাদের কী কী ডিমান্ড আছে সেটা জানাও, কারণ এই ভিডিওর থেকে এই যে কোশ্চেন্সগুলো আমি বাংলাতেও ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এগুলো থেকে কিন্তু এবং এক্সট্রা ডেটাগুলো দিয়েছি, এগুলো থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাবে, আন্ডার গ্রাজুয়েট কোশ্চেন এতে পাবে। 40টা নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। আর আদার যে সাবজেক্টগুলো, বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো তোমরা যে বই থেকে পড়েছো, যে ঠিক লুসেন্ট বই হোক অথবা ওই যে ঠিক তরুণ গোয়েল হোক, বা আদার্স যে বই থেকে পড়েছো, যেখান থেকে পড়েছো, সেগুলোকে মাল্টিপল টাইম রিভিশন দাও। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির ওই এগুলো দেখো, আর্টিকেলসগুলো দেখো, বিশেষ করে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি, তারপরে ওই যে ওর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলো দেখো, যাবতীয় যে অ্যামেন্ডমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্টগুলো দেখে দেখো। ডিপিএসপি সবকটা আর্টিকেল দেখো, ফান্ডামেন্টাল রাইটসের সবকটা আর্টিকেল দেখো, ফান্ডামেন্টাল ডিউটির আর্টিকেলগুলো দেখো, ইলেকশন কমিশন সংক্রান্ত আর্টিকেল দেখো, প্রেসিডেন্টের অপসারণ, প্রেসিডেন্টের নিয়োগ অপসারণ ওর সংক্রান্ত এগুলো দেখো, সুপ্রিম কোর্টের জাজমেন্ট সংক্রান্ত কিছু রিপোর্ট আছে দেখো, সুপ্রিম কোর্টের জাজদের কোন আর্টিকেলে সংযোগ মানে
জাজের অ্যাপয়েন্টমেন্ট কী করে করা হয়, জাজের ইমপিচমেন্ট কী করে করা হয় সেগুলো সম্পর্কিত দেখো, এবং ইকোনমিক্সের যে টার্মগুলো দেখে নাও, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে কবে কী করেছিল, টার্মগুলো যেমন হল রেপো রেট কত পার্সেন্ট রয়েছে, রিভার্স রেপো রেট কত পার্সেন্ট রয়েছে, বলতে পারছি সিআরআর, তারপরে এইগুলো যে কত পার্সেন্ট রয়েছে এগুলো দেখে নাও, এবং জাস্ট এগুলো জাস্ট যে ঠিক আছে। আর আগের যে নোটস আমাদের বানানো আছে সাবজেক্ট ওয়াইজ, তোমরা যেখান থেকে পড়েছো যে বানানো আছে সেগুলো পড়তে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স আমি চেষ্টা করছি কভার করে দেওয়ার। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার বলছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং তোমরা অবশ্যই ইনপুট দাও কেমন ভিডিও হচ্ছে এবং কী কী ভিডিও টাইপস তোমাদের ডিমান্ড সেগুলো জানাও। চেষ্টা করবো পরেরগুলোতে ভিডিও আনার। আপাতত এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।